বন্ধুরা, একবার ভাবো, জেলে আটকে থাকা এই দুর্বল বৃদ্ধ লোকটা আসলে এই দুনিয়ার সবচাইতে মারাত্মক কুংফু মাস্টার। কাহিনীর শুরু হয় কয়েকশো বছর আগে, চায়নায় যখন সং বংশের রাজত্ব চলত। একদিন তাদের রাজ্যে দ্বিজাতির লোকেরা আক্রমণ করে দেয়। তারা জোরদার আক্রমণ করে খুব তাড়াতাড়ি সং বংশের সৈন্যদের মনোবল দুর্বল করে দেয়। এদিকে সং বংশের সেনাপতি লিন চুয়ান তার সম্পূর্ণ শক্তি লাগিয়ে তাদের সাথে মোকাবিলা করছিল, কিন্তু দ্বিজাতির সৈন্য সংখ্যা লাখের উপরে ছিল। কিন্তু তাদের ভাগ্য ভালো, জুনবাও নামের একজন লোক এসে ঠিক সময়ে সং বংশের সেনাদের সাহায্য করে। জুনবাও আসলে উজি কুংফু স্টাইলের একজন নামকরা খেলোয়াড়, এই জন্য সে খুব সহজেই শত্রুদের ধোলাই করছিল। এই লড়াইয়ে তার সাথে সঙ্গ দেয় ছোট্ট যোদ্ধা সিমি, যার সামনে বড় বড় যোদ্ধারাও টিকতে পারে না। শেষমেশ তাদের দুজনের সাহায্যে সং বংশের লোকেরা দ্বিজাতির সৈন্যদের মানজা ভেঙ্গে আতুর করে ফেলে। এমন সময় শত্রুপক্ষের একটি মেয়ে এসে লিন চুয়ানের ওপরে আক্রমণ করতে শুরু করে। খুবই ভয়ানকভাবে সে লিনের গায়ে আঘাত করার চেষ্টা করছিল। এটা দেখে জুনবাও সাথে সাথে তার সাহায্য করার জন্য চলে আসে, আর অচানক সেই মেয়েটি এখান থেকে ফিরে যায়। আসলে সে এখানে লড়াই করতে আসেনি, সে এসেছিল জুনবাওয়ের থেকে কিছু একটা চুরি করার জন্য। আর সেটা চুরি করার সাথে সাথেই সে পালিয়ে গিয়ে তাদের প্রধান রাজকুমার প্রিন্স দির কাছে চলে আসে। আসলে এটা ওই জেলের চাবি ছিল, যেখানে একজন খুব বেশি মারাত্মক কুংফু মাস্টারকে আটকে রাখা হয়েছিল। আর এই সম্পূর্ণ যুদ্ধ আসলে এই চাবি চুরি করার জন্যই করা হয়েছিল। এই চাবি রাজকুমারের হাতে আসার সাথে সাথেই সে তার সব সেনাবাহিনী নিয়ে এখান থেকে ফিরে যায়। কিন্তু ফিরে যাওয়ার সময় দুজন সেনা সিমিকে অপহরণ করার চেষ্টা করে, আর তখনই জুনবাও সিমির চিৎকার শুনতে পায়। আর সাথে সাথে সে লাফ দিয়ে ঘোড়ার উপরে বসে সিমিকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর তাকে খুঁজতে খুঁজতে সে একটা রহস্যময়ী বনে চলে আসে। ওদিকে শত্রুরা যখন ওই বনের মধ্যে পৌঁছায়, তখন অচানক তাদের ঘোড়া ভয় পেয়ে যায় আর তাদেরকে মাটিতে ছিটকে ফেলে দূরে পালিয়ে যায়। আর তখনই তারা বুঝতে পারে একটা বিশাল বড় জন্তু তাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তারা দুজন সতর্ক হয়ে যায়, কিন্তু হঠাৎ করেই মাটি ফেটে তাদের মধ্যে একজন নিচে পড়ে যায়, আর অন্যজন পিছন ঘুরে দেখে তার সামনে বিশাল বড় একটা পোকা দাঁড়িয়ে আছে। সেই পোকা সাথে সাথে তার উপরে আক্রমণ করে দেয়। আর তখনই সঠিক সময় জুনবাও সিমিকে বাঁচাতে চলে আসে। জুনবাও ওই জন্তুর সাথে লড়াই করার চেষ্টা করছিল, কি তখনই একটি মেয়ে এসে তার সুন্দর বাঁশির সুরে সেই পোকাটাকে শান্ত করে ফেলে। ওই মেয়েটির নাম ছিল ইউইর, আর সে তাদের বলে যে এই রহস্যময়ী জন্তুটি এই জঙ্গলে রাজত্ব করে, তাই বিনা অনুমতিতে জুনবাওয়ের এখানে আসা ঠিক হয়নি। কিন্তু জুনবাও সিমিকে বাঁচানোর জন্য এখানে এসেছিল, তাই ইউইর তাদেরকে যেতে দেয়। ওদিকে শহরে লিন চুয়ান একজন মন্ত্রীর কাছে আরো সেনাবাহিনী ও অস্ত্রশস্ত্রের চাহিদা জানায়, কিন্তু মন্ত্রী তাদের জানায় এসবের কিছুই তারা পাবে না। লিন তাদের বোঝায় যে হতে পারে আজকের যুদ্ধে তারা জিতে গেছে, কিন্তু এত কম সেনাবাহিনী ও অস্ত্রশস্ত্রের সাথে দেশের সুরক্ষা করা অসম্ভব। কিন্তু এসব কথা শোনার পরেও মন্ত্রীর কোনো হেলদুল নেই, তাই লিন রাগ করে বাইরে বেরিয়ে পড়ে। রাজ্যের সুরক্ষার চিন্তায় তার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, তারপর জুনবাও তাকে মদ খাওয়ার জন্য ডাকে। দেখ ভাই, টেনশন তো থাকারই, কিন্তু মজা করাও তো জরুরি। আসলে তারা দুজন ছোটবেলার বন্ধু ছিল। তারপর জুনবাও মার্শাল আর্ট শিখতে চলে যায়, আর লিন দেশের সেনাবাহিনীতে ভর্তি হয়। এখন লিন চাইছিল জুনবাওয়ের মতন একজন যোদ্ধা তাদের সেনাতে যোগ হয়ে তাদের রাজ্যের রক্ষা করুক, কিন্তু জুনবাও এর জন্য সরাসরি মানা করে দেয়, কেননা কয়েকটা টাকার আশায় রাজার জন্য তার জীবন দেওয়ার কোনো রুচি ছিল না। এরপর আমরা দেখি জুনবাও একজন বৃদ্ধ লোকের সাথে দেখা করতে যায়, যে গত 12 বছর থেকে এখানে আটকে আছে। এই বৃদ্ধ লোকটার নাম ছিল কিরমাডা, আর এই সেই কুংফু মাস্টার যাকে রাজকুমার ছাড়াতে চাইছিল। জুনবাও মাঝে মাঝেই জেলে তার সাথে দেখা করতে আসতো, আর মদের বিনিময়ে তার থেকে কুংফু শিখে নিত। যদিও এমন করাটা উজি কুংফু স্টাইলের নিয়মের বাইরে ছিল, কিন্তু জুনবাওয়ের এই ব্যাপারে কিচ্ছু যায় আসে না। কয়েকদিন পর উজি দলের নতুন মাস্টার বানানোর জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়, আর জুনবাওয়ের বিশ্বাস ছিল যে যদি সে দুটো আলাদা আলাদা কুংফু স্টাইলকে একসাথে মিলিয়ে দেয়, তাহলে এই প্রতিযোগিতায় তার সামনে কেউ টিকতে পারবে না। শেষমেশ প্রতিযোগিতার দিন চলে আসে, আর একজন যোদ্ধা তার সব বিরোধীদের হারিয়ে দেয়। এখন সে উজি দলের মাস্টার হতেই যাচ্ছিল, কি তখনই অচানক জুনবাও এখানে চলে আসে। জুনবাও তার সাথে মোকাবেলা শুরু করে, আর তার দুই কুংফুর নতুন স্টাইলে তাকে খুব সহজেই বিছিয়ে ফেলে। এটা দেখে ওখানকার গুরুর তার কায়দা পছন্দ হয় না, আর গুরুজি জুনবাওকে সতর্ক করে দেয় যে আজকের পরে যেন সে এই কায়দা আর কখনোই ব্যবহার না করে। কিন্তু জুনবাও তাকে বলে যে মানুষ চাইলে যে কোনো কায়দা শিখতে পারে, কেননা কোনো কায়দাই ভালো বা খারাপ হয় না। জরুরি তো এটা যে ওই কায়দার ব্যবহার করবে তার মন পরিষ্কার থাকা দরকার। কিন্তু তার গুরুর চিন্তা ভাবনা ও নিয়ম সবার আগে, তাই তারা এই প্রতিযোগিতার কোনো রেজাল্ট ঘোষণা না করেই সবাই এখান থেকে উঠে চলে যায়। তারপর জুনবাও সিমির সাথে খেলতে শুরু করে, কিন্তু
হঠাৎ করেই সে চমকে ওঠে। সে বুঝে যায় যে তার কাছে থেকে কিরমাডার জেলের চাবি উধাও হয়ে গেছে। এরপর আমরা ইউয়েরকে দেখি যে খুবই রেগেছিল। আসলে সে ছিল কিরমাডার মেয়ে, আর কিরমাডার জেলে থাকার কারণে ইউয়েরকেই ওখানকার সিংহাসন সামলাতে হচ্ছিল। যাই হোক, এখন সে জানতে পারে যে তাদের জাতির কয়েকজন লোক লুকিয়ে লুকিয়ে দি জাতির লোকেদের সাহায্য করছে। আর তখনই অচানক রাজকুমার দি তার সেনা নিয়ে এখানে চলে আসে, আর তারা ইউয়েরের কাছে বন্ধুত্বের হাত বাড়ায় যাতে তারা একসাথে হয়ে সম্পূর্ণ রাজ্য দখল করতে পারবে। এর সাথে রাজকুমার ইউয়েরকে কিরমাডার জেলের চাবিও দিতে চায়, কিন্তু ইউয়ের তার সাথে সঙ্গ দেওয়ার জন্য সরাসরি মানা করে দেয়। এরপর রাজকুমারের একজন লোক ইউয়েরকে মেরে ফেলার জন্য তার উপরে আক্রমণ করে দেয়। ইউয়েরের সঙ্গীরা জানতো এই বিষ ছড়িয়ে পড়ে 3 দিনের মধ্যেই ইউয়ের মারা যাবে, কিন্তু কেউ তার সাহায্য করার জন্য আগায় না, কেননা আগে থেকেই সবাই রাজকুমারের দলে ঢুকে পড়েছিল। ইউয়ের বুঝে যায় যে সে একা তাদের সাথে লড়তে পারবে না, তাই সে ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে জুনবাও প্রতিদিনের মতো ঘুরতে বেরিয়েছিল, আর তখনই গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে থাকা ইউয়েরের দিকে তার নজর পড়ে। শরীরে বিষ ছড়িয়ে যাওয়ার কারণে তার শারীরিক অবস্থা এখন অনেকটাই খারাপ হয়ে গেছিল, কিন্তু কপাল ভালো জুনবাওয়ের কাছে উজি দলের বিশেষ কয়েকটা ওষুধ ছিল যেটা দুনিয়ার যে কোনো বিষের প্রভাব নষ্ট করতে পারে। সাথে সাথে সে একটা ওষুধ ইউয়েরকে খাইয়ে দেয়, আর দেখতে দেখতে তার শরীর থেকে বিষ নেমে যায়। এরপর রাতে কয়েকজন সেনা উজি রাজপ্রাসাদে আক্রমণ করে দেয়, কেননা তারা ওখান থেকে কিরমাডাকে বাইরে বের করতে চাইছিল। উজি দলে এমন কোনো যোদ্ধা ছিল না যে এত বড় সেনাবাহিনীর সাথে লড়াই করতে পারবে, এই জন্য তারা খুব সহজেই কিরমাডাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। ওই সময় অন্যদিকে জুনবাও ইউয়েরের সাথে বসে কথা বলছিল, আর তখনই সিমে এসে তাকে ওই আক্রমণের খবর জানায়। কিন্তু যতক্ষণে তারা ওখানে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওখানে তারা দেখে চারিদিকে শুধু মৃতদেহ পড়ে আছে, আর ওখানে কেউই বেঁচে ছিল না। আর তখনই তারা লক্ষ্য করে তাদের গুরু এক জায়গায় বসে আছে। গুরুজি তাদের কাছে ডেকে জুনবাওকে উজি মাস্টার বানায়, আর বলে এখন তোমাদের দুজনকেই উজি বংশের পরম্পরা এগিয়ে নিয়ে যেতে হবে। তারপর জুনবাও ও সিমে ওখান থেকে বেরিয়ে পড়ে। আর ওদিকে কিরমাডা ছাড়া পাওয়ার পর সে তার মেয়ে ইউয়েরের সাথে দেখা করে। কিরমাডা তার মেয়েকে তার সাথে ফিরে যেতে বলে, কিন্তু ইউয়ের তার সাথে যাওয়ার জন্য মানা করে দেয়। সে তাকে বলে যে কিভাবে বিপদের সময় তার লোকেরা তাকে ছেড়ে দিয়ে রাজকুমারের সাথে হাত মিলিয়েছিল। ইউয়েরের মতে তারা শুধু কিরমাডার শক্তির ব্যবহার করতে চায়, কিন্তু কিরমাডার এসবে কিচ্ছু যায় আসে না। তার শুধু ওই বাকি একটা মার্শাল আর্ট দলের থেকে তার প্রতিশোধ নেওয়ার বাকি ছিল, যারা তাকে এই 12 বছর জেলের মধ্যে আটকে রেখেছিল। এরপর কিরমাডা তার আড্ডায় ফিরে আসে, আর তখনই ওখানে দ্বি জাতির কয়েকজন মুখোশধারী লোক চলে আসে। তারা বাকি একটা মার্শাল আর্ট দলকে হারানোর জন্য কিরমাডার কাছ থেকে সাহায্য চাইতে এসেছিল। আর এখন কিরমাডা তাদের মানা করবে কোন মুখে, কেননা তারাই তো তাকে জেল থেকে ছাড়িয়েছে। কিন্তু অচানক কিরমাডা তার তলোয়ার ঘুরিয়ে ওই লোকটাকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু ওই লোকটা তার তলোয়ার ধরে খুব সহজেই ভাঁজ করে ফেলে। ওদিকে জুনবাও তার সঙ্গীদেরও তার গুরুর মৃত্যুর জন্য বাকি একটা দলের গুরুদের সাথে দেখা করতে যায়, কিন্তু ওখানকার কেউই তার কথার কোনো উত্তর দেয় না। আসলে তাদের সবাইকে কিরমাডা আগেই মেরে ফেলেছিল, আর হঠাৎ করেই এখন সে জুনবাওয়ের সামনে চলে আসে। তাকে দেখে জুনবাও খুবই রেগে যায়, আর দুজনের মধ্যে মারাত্মক লড়াই শুরু হয় কিরমাডার অদ্ভুত কুংফু স্টাইলে। শেষে জুনবাও যখন হেরে যাচ্ছিল তখন শেষ সময় ইউয়ের এখানে এসে কিরমাডাকে বলে যে জুনবাওই সেদিন তার জীবন বাঁচিয়েছিল। এটা জানার পর কিরমাডা তাকে ছেড়ে দেয়, আর এখান থেকে চলে যাওয়ার সময় ওই মুখোশধারী লোকটা এসে তার রাস্তা আটকায়। এটা দেখে কিরমাডা তার সাথে মোকাবেলা করতে শুরু করে। তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই চলছিল, কিন্তু খুব তাড়াতাড়ি সে তার কাছে হেরে যায়। এটা দেখে জুনবাও তার সাথে লড়তে শুরু করে, কিন্তু সেও তার সামনে বেশিক্ষণ টিকতে পারে না। কিন্তু সে তার মুখ থেকে ওই মুখোশটা সরিয়ে ফেলেছিল, আর যখন তার মুখ সবার সামনে আসে তখন তাকে দেখে জুনবাওয়ের মাথা ঘুরে যায়, কেননা সে আর অন্য কেউ না, তার প্রিয় বন্ধু লিন চুয়ান ছিল। আর তখন এটা জানা যায় যে ওই যুদ্ধের দিন লিনই আসলে তার কাছে থেকে চাবি চুরি করে ওই মেয়েটিকে দিয়েছিল। সে এমনটা করেছিল কারণ রাজ্যের সব মন্ত্রী ঘুষখোর হয়ে গেছিল, আর তাদের মধ্যে কেউই সৈন্যদের বা সাধারণ লোকেদের জীবনের কোনো পরোয়াই করত না। যাই হোক, এখন সে জুনবাওকে তার সাথে থেকে সম্পূর্ণ রাজ্যে রাজত্ব করার সুযোগ দেয়, কিন্তু জুনবাও তাকে পরিষ্কার মানা করে দেয়, কেননা শক্তির লোভে লিন অন্ধ হয়ে গেছে। সিমিও তার উপরে অনেক রেগে যায়, আর সে লিনের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু লিনের এক আঘাতেই সে খুব খারাপভাবে আহত হয়ে যায়। এটা দেখে রেগে গিয়ে জুনবাও আবার লিনকে গিয়ে মারতে শুরু করে, কিন্তু তার হাজার চেষ্টার পরেও সে লিনের গায়ে একটা আঁচড় অব্দি লাগাতে পারে না। তখন কিরমাডা বুঝতে পারে যে এই দানবের সাথে লড়াই করা এতটা সহজ না, তাই সে বনের মধ্যে থাকা ওই বিশাল জন্তুটিকে এখানে ডাক দেয়, আর সিমি ও জুনবাওকে ইউইর তার সাথে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে আসে। তারপর সে একাই লিনের সম্মুখীন হয়, আর শেষমেশ সে তার হাতেই মারা যায়। ওদিকে জুনবাও বাইরে তো এসে গেছে, কিন্তু ততক্ষণে সিমির সম্পূর্ণ শরীরে বিষ ছড়িয়ে পড়েছিল, আর এখানে জুনবাওয়ের কোলেই সে তার শেষ নিঃশ্বাস ছাড়ে।
ছাড়ে। এটা দেখে জুনবাও ভিতর থেকে ভেঙে পড়ে আর ভারী মনের সাথে তাকে কবর দেয়। পরের দিন সে মন খারাপ করে ওখানেই বসেছিল কি তখনই শত্রুপক্ষের দুজন যোদ্ধা তাকে এখানে মারতে চলে আসে। তারা দুজন মিলে তাকে অনেক মারে আর শেষমেশ তাকে একটা নদীতে ফেলে দেয়। এরপর তার জলের নিচে তার গুরু ইউইর, কিরমাডা ও লিনের কথা মনে পড়ে আর সে বুঝে যায় যে এখন তার কি করা উচিত। আর তখনই একটা সাদা ও কালো মাছ তার আশেপাশে ঘুরতে থাকে আর অচানক তার শরীরে একটা নতুন শক্তি জন্ম নেয়। হঠাৎ করেই তার চোখ খোলে আর বাইরে এসে সে তার নতুন শক্তি দিয়ে খুব সহজেই ওখানকার দুজন সৈন্যকেই মেরে ফেলে। ওদিকে রাজকুমার লিনের কাজ দেখে অনেক খুশি হয়েছিল। তারা অনেক চালাকির সাথে বাকি একটা দলের গুরুদেরও মেরে ফেলেছিল আর এখন রাজকুমার বাকি দেশগুলোতে আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু লিনের তার সেনাপতি হওয়ার কোনো রুচি ছিল না। আসলে তো সে নিজেই সম্পূর্ণ দুনিয়ায় রাজত্ব করার আশায় ছিল। অচানক সে ওখানে থাকা সব যোদ্ধাদের মেরে রাজকুমারের উপরে আক্রমণ করে দেয়। আর তখনই ইউইর আর জুনবাও এখানে এসে পৌঁছায় আর তারা লিনকে শোধরানোর জন্য শেষ একটা সুযোগ দেয়। কিন্তু সে তাদের কথায় কান না দিয়ে জুনবাওয়ের উপরে আক্রমণ করে দেয়। তাদের লড়াইয়ের মাঝে একবার আরো ওই পোকায় এখানে চলে আসে আর ততক্ষণে লিন বুঝে গেছিল যে জুনবাও আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, তাই এখন তার আরো শক্তির প্রয়োজন। তাই সে অচানক লাফ দিয়ে ওই জন্তুটির উপরে উঠে পড়ে আর তার শরীরে আক্রমণ করে ভিতর থেকে হৃৎপিণ্ড বাইরে বের করে নেয়। তার মতে এই ভয়ঙ্কর জন্তুর হৃদয় খেয়ে ফেললে তার ভিতরেও অনেক শক্তি চলে আসবে, কিন্তু আসলে এমন কিছুই হয় না। আর জুনবাও তাকে খুব খারাপ ভাবে হারিয়ে এখানেই মেরে ফেলে। এরপর জুনবাও আর ইউয়ের একে অপরকে বিদায় জানিয়ে যার যার মতো নিজের রাস্তায় বেরিয়ে পড়ে। ইউয়ের শান্তির জীবন বেছে নেয় আর জুনবাও উজি কুম্ফু স্টাইল এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাহাড়ের দিকে চলে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।